রাত প্রায় 11টার সময় মালগাড়ি দাঁড়িয়ে গেল আঘাটায়। চটের বস্তায় মোড়া ডেড বডিটা ব্রেক ভ্যানে তুলে দিয়ে রেলের জমাদার বলল, আজ সন্ধেবেলায় লাইন ধরে হাঁটছিল, পিছনে ট্রেন চলে এসেছে, খেয়াল করেনি, ধাক্কাকে ছিটকে পড়েছে একেবারে, ব্যাস সঙ্গে সঙ্গেই একদম শেষ। ডেকের রেলিং ধরে আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল প্রফুল্ল। সে এই মালগাড়ির গুডস গার্ড, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনে পোস্টিং। রায়পুর, বিলাসপুর, নাগপুর এইসব লাইন ধরে গাড়ি নিয়ে যাতায়াত করতে হয়। ঘটনাস্থল থেকে প্রায় 10 কিলোমিটার দূরে জাংশন, সেখানে দায়িত্ব সহকারে ডেড বডি পৌঁছে দিতে হবে। প্রফুল্লর বয়স বেশি নয়, সবে রেলে চাকরি পেয়েছে। খুব ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বড় হয়ে সে মালগাড়ির গার্ড হবে। ছেলেবেলায় মামার বাড়ি গেলে জানলার পাশে বসে রেলগাড়ি দেখার নেশা ছিল প্রফুল্লর। মালগাড়ি যেতে দেখলেই ওয়াগন গুনতে শুরু করত। 1, 2, 3। গাড়ির শেষে ব্রেক ভ্যানের ডেকে দাঁড়িয়ে সাদা ইউনিফর্ম পরা গার্ড সাহেব সবুজ পতাকা নাড়াতেন। আবার কখনো রেলিংয়ে ভর দিয়ে আপন মনে প্রাকৃতিক দৃশ্য দেখতেন। প্রফুল্ল ছেলে মানুষই মনকে আকর্ষণ করত সেই সাদা ইউনিফর্ম পরা গার্ডরা। সে ভাবত, কি মজা ওদের, গাড়ি চালাচ্ছে ড্রাইভার আর গার্ড প্রায় মাইল খানেক দূরে ডেকে দাঁড়িয়ে চারপাশের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে। তখন থেকেই তার মনের ইচ্ছে ছিল বড় হয়ে মালগাড়ির গার্ড হবে সে। মজা করে মালগাড়ি চেপে মাঠ, নদী আর পাহাড়ের কোল বেয়ে চলে যাবে বহু দূর। কথায় আছে, মন থেকে চাইলে কোনো স্বাদই অপূর্ণ থাকে না। প্রফুল্লর জীবনের লক্ষ্য ছিল রেলের গার্ড হওয়া, তা সে হলো। কিন্তু ট্রেনিং পিরিয়ডে প্রফুল্ল বুঝল, ছেলেবেলায় মালগাড়ির গার্ড সম্বন্ধে তার যা ধারণা ছিল তা সম্পূর্ণ ভুল। চোখ কান দুটোই সদা সতর্ক রাখতে হয়। ছেলেবেলায় দেখা সেই সব গার্ডরা যে ডেকে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতেন না, তা তখন হাড়ে হাড়েই টের পাচ্ছিল সে। প্রফুল্লর মনে হলো, রেলে কাটা পড়া লাশ পৌঁছে দেবার কথা ট্রেনিং পিরিয়ডে তাকে বলা হয়নি। বললে সেই দিনই চাকরি ছেড়ে বাড়ি ফিরে যেত সে। আসলে প্রফুল্লর ভূতের ভয় একটু বেশি। বয়স বাড়লেও ভয় কাটেনি তার। এই একটা ব্যাপারে তার দুর্বলতা সাংঘাতিক। আজ যখন ব্রেক ভ্যানে লাশ তুলে দেওয়া হলো, প্রফুল্ল যেন অথই জলে পড়ে গেল। কাজ শেষ করে গাড়ি থেকে নেমে জমাদার বলল, স্যার, আমার কাজ শেষ, এইবারে রেল পুলিশ যা করার করবে। শুনে চমকে উঠল প্রফুল্ল। সে তোতলাতে তোতলাতে বলল, ভাই, কি বলছো বলো তো? এই লাশ নিয়ে এই অন্ধকার রাতে আমি একা একা কিভাবে যাব? প্রফুল্লর বয়স আর চোখ মুখের অবস্থা দেখে জমাদারের মায়া হলো। সে বলল, ভয় পাবেন না, ভয় পাবেন না স্যার, ভয় পাওয়ার কিচ্ছু নেই। রেলে কাটা পড়া বেওয়ারিশ লাশ আমরা মালগাড়ির ব্রেক ভ্যানে তুলে জংশনে পাঠিয়ে দিই। হামেশাই তো এমন ঘটে থাকে। খবর আমি পাঠিয়ে দিয়েছি। গাড়ি জংশনে পৌঁছানো মাত্রই লোক এসে লাশ নামিয়ে নিয়ে যাবে, আপনার কোনো চিন্তা নেই। সিগন্যালের রং সবুজ হতেই ইঞ্জিন থেকে হুইসেলের আওয়াজ ভেসে এলো। অনিচ্ছা সত্ত্বেও সবুজ লণ্ঠন দুলিয়ে ব্রেক ভ্যানের কামরার ভেতর চলে এলো প্রফুল্ল। গাড়ি নড়ে চড়ে উঠল। বারান্দায় শোয়ানো বস্তাটা হালকা হালকা দুলছে। তাকাবে না ভেবেও বারবার দৃষ্টি চলে যাচ্ছে বস্তায় মোড়া লাশের দিকে। অন্ধকার রাত আর বেঘরে মরা একটা লাশ। একটা অঘটন না ঘটে যায়। মালগাড়িটা যেন অতি কষ্টে ধাতব শরীরটাকে মোচড়াতে মোচড়াতে এগিয়ে চলেছে। ঝম ঝম টিং ক্লিং শব্দগুলো আজ কানে বড় বাজছে। প্রফুল্লর কেবলই মনে হতে লাগলো বস্তাটা যেন একটু বেশি দুলছে। ওর ভেতরে রাখার লাশটা যদি উঠে বসে। অনেক গল্পে সে পড়েছে অপঘাত মৃত্যু হলে
আত্মা নাকি কিছু বুঝতেই পারে না যে তার মৃত্যু হয়েছে, ঘুরে ফিরে শরীরের কাছেই চলে আসে। যদি সত্যি তেমন কিছু ঘটে, গাড়ি থেকে লাফিয়ে পড়া ছাড়া গতি নেই। খানিক দূর এগিয়ে গাড়ির গতি হঠাৎই ধিমে হতে হতে একেবারে থেমে গেল। শরীর শক্ত করে সোজা হয়ে বসল প্রফুল্ল। আবার কি হলো রে বাবা? জানলা দিয়ে মুন্ডু বাড়িয়ে সে দেখল দূরে লাল রক্তচক্ষু মেলে সিগন্যাল জ্বলছে। গাড়িতে টাটকা মরা তোলা হয়েছে। এটুকু পথ পেরোতে আরও কত যে বিঘ্ন আসবে তা ঠিক কি? বসে বসে এইসব ভাবছে প্রফুল্ল, তার শরীর ঘেমে নে অস্থির। ঠিক সেই সময় লাইন পারে ঝোপের মধ্যে সসর করে শব্দ শোনা গেল। কি হচ্ছে বুঝতে না বুঝতেই এই যেন চাপা গলায় অনুনয় সুরে বলল, साहब जंक्शन उतरना है, थोड़े टाइम के लिए गाड़ी में बैठे क्या? মানুষের গলার আওয়াজ পেয়ে তড়ি ঘড়ি বাইরে ডেকের ওপর এসে দাঁড়ালো প্রফুল্ল। চারধারে ধু ধু জঙ্গল, এর মধ্যে মানুষ আসলো কোথা থেকে? কে কথা বলল? হাতে টর্চটা জেলে ফোকাসটা এদিক ওদিক ফেলল সে। কেউ কোথাও নেই। কি আশ্চর্য, এইমাত্র কথা বলল কে? সে চিৎকার করে বলল, कौन है? सामने आओ। কোনো সাড়া নেই। হতভম্ব হয়ে গাড়ির সামনের দিকে মুখ করে ঝুঁকে পড়ে সিগন্যাল লক্ষ্য করতে লাগলো প্রফুল্ল। জঙ্গল থেকে ঝিঝির ডাক ভেসে আসছে। বড় বিরক্তিকর মুহূর্ত। মিনিট খানেকের মধ্যে সিগন্যাল আবার সবুজ হয়ে গেল। গাড়ি নড়ে উঠল। একটু নিশ্চিন্ত হয়ে ঘাড় ঘোরাতেই চমকে উঠে প্রফুল্ল দেখল কে একজন সামনে দাঁড়িয়ে আছে ব্রেক ভ্যানের ডেকের ওপর। ও লোকটা গাড়িতে উঠল কখন? আকাশে পূর্ণচন্দ্র, ফুটফুটে জ্যোৎস্নায় প্রফুল্ল পরিষ্কার দেখতে পেল একজন দেহাতি লোককে। রোগা হাড়গিলে চেহারা, তবে মুখ জুড়ে পাহাড়ি গোঁফ জোড়া চোখে পড়ার মতন। হাত জোর করে লোকটা বলল, थोड़ा मेहरबानी कीजिए साहब, सच कहता हूँ जंक्शन में ही उतर जाएंगे। লোকটার কথা শুনে এতটাই হকচকিয়ে গিয়েছিল প্রফুল্ল যে হাতে টর্চ জ্বালতেও ভুলে গেল। এ লাইনে লোকাল প্যাসেঞ্জার ট্রেন চলে না। স্থানীয় লোকেরা লাইন ধরে হেঁটে যাতায়াত করে। মালগাড়ির গতি কম থাকলে অল্প বয়সীরা দৌড়ে গাড়িতে উঠে বিপজ্জনকভাবে ঝুলতে ঝুলতে যায়। মাঝে মাঝে রেল পুলিশ ধরপাকড় করে, কদিন বন্ধ থাকে, আবার জেকে সেই। এ লোকটাও বোধহয় হেঁটে যাচ্ছিল, গাড়ি দাঁড়িয়েছে দেখে উঠে পড়েছে। তাই বলে একেবারে ব্রেক ভ্যানে? নিতান্তই বেআইনি কাজ। কিন্তু প্রফুল্লর মনে হলো আজকে রাতের জন্য ও যেন দেবদূত হয়ে এসেছে। একটা লাশের সঙ্গে একা সফর করার কোনো মানেই হয় না। যতই বেআইনি হোক, আজ ওকে কিছুই বলবে না সে। প্রফুল্ল বলল, তা তুমি উঠেই যখন পড়েছো, ওধারে গিয়ে চুপটি করে বসে থাকো। লোকটা ডেকের এক প্রান্তে জবুতবু হয়ে বসে পড়ল। হাতে তার একটা পোঁটলা ছিল। সেই পোঁটলাটা পাশে নামিয়ে রেখে এক দৃষ্টে তাকিয়ে রইল বস্তায় মোড়া লাশের দিকে। প্রফুল্লর মন থেকে আচমকাই ভয়টা যেন উধাও হয়ে গেল। মনটাও বেশ এবার হালকা লাগছে। লোকটাকে সে বলল, শোনো ভাই, তুমি যেটা করেছো সেটা কিন্তু সম্পূর্ণ বেআইনি। তাই জংশনে নেমে আমি ইচ্ছে করলে কিন্তু তোমায় পুলিশের হাতেও তুলে দিতে পারি। হাত জোর করে লোকটা বলল, जी साहब, गुस्ताखी माफ कीजिए। নাম কি তোমার? है जी, मेरा नाम नवीन है। থাকো कोথায়? वो उस लाइन के पास जो झोपड़ी है ना, उधर रहते हैं। है झोपड़ी में जरू है, बच्चा है, लेकिन घर में मैं ज्यादा नहीं रहता साहब। काम काज की तलाश में बहुत दूर दूर चला जाता हूँ। क्या करूँ, गरीब आदमी हूँ, जाना ही पड़ता है। তা বাচ্চা কাচ্চা কটি? दो 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 साहब, एक लड़का और एक लड़की। लड़का बड़ा है, लड़की छोटी है। बड़ी नटखट है वो, बिल्कुल बिल्कुल एक पुतली जैसी। প্রফুল্লর মনে হলো সন্তান গর্বে গর্বিত এক পিতা নবীন। আহা, কতদিন সে শিশুগুলোর মুখ দেখেনি। সে বলল,
বেশ বেশ, তা কি কাজ করো তুমি? साहब हम लोग गरीब आदमी हैं। जब भी जहाँ भी जैसा भी काम मिलता है कर लेता हूँ। साहब बहुत दिन हो गया घर नहीं गया। एक जगह खदान में काम करके कुछ पैसे जमा किए थे। आज बहुत दिन बाद घर लौट रहा हूँ। ईशागढ़ के जंगल पार करके लाइन के साथ चल रहा था, देखा सिग्नल ना मिलने के कारण गाड़ी रुकी हुई है। बस चढ़ गया गाड़ी में। প্রফুল্ল বলল, শোনো, তোমার কপাল ভালো, এ গাড়ি জংশনে দাঁড়ায় না। তবে আজ এই লাশ পৌঁছে দিতে হবে বলে গাড়ি কিছুক্ষণ জংশনে দাঁড়াবে, তখন তুমি নেমে যেও। जी जी साहब, बिल्कुल बिल्कुल। তা এতদিন পর তোমাকে দেখে তোমার ছেলেমেয়েরা খুব খুশি হবে। जी साहब, इतनी रात हो गई है, वो लोग जरूर सो गए होंगे। लेकिन मैं जानता हूँ, जैसे ही मैं घर में घुसूंगा मेरे आवाज सुन के वो लोग जाग उठेंगे और पूछेंगे मैं उनके लिए क्या लाया हूँ, कितने कपड़े लाया हूँ, कितने खिलौने लाया हूँ। बहुत बहुत खुश होंगे वो लोग। লোকটার কথা শুনে মনটা ভরে গেল প্রফুল্লর। কত গরিব অথচ কত সুখী তার পরিবার নিয়ে। সে আরও কিছু জিজ্ঞেস করলো, কিন্তু কোনো জবাব না পেয়ে দেখল লোকটা মুখ তুলছে না, বিস্ফারিত চোখে চেয়ে আছে লাশের দিকে। ও কি ভয় পাচ্ছে? ভয় বড় সংক্রামক। প্রফুল্লর বুকের ভেতরটা আবারও গুড়গুড় করে উঠল। জোর করে ভয় তাড়াবার জন্য সে বলল, আহা, ওদিকে তাকিও না, এ লোকটাও তোমারই মতন লাইন ধরে হেঁটে আসছিল। পেছন থেকে ট্রেন এসে মেরে দিয়ে চলে গেছে। এই লাইন ধরে হাঁটা বিপজ্জনক কাজ, বুঝেছ? जी साहब। আবার চুপচাপ। একটানা মালগাড়ির ছন্দময় ঝমঝম টিংক্লিং আওয়াজ ভেসে আসছে। মাথার উপর আকাশ জুড়ে জ্যোৎস্না ছড়িয়ে চাঁদটাও ছুটে চলেছে গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে। লোকটা এখন হাঁটু মুড়ে বসে তার উপর মাথা গুঁজে ঝিমোচ্ছে। ঝিমুক, ঈশ্বর ওকে মিলিয়ে দিয়েছেন। গুনগুন করে একটা গান গাইতে শুরু করলো প্রফুল্ল। খানিক পরে দূর থেকে জংশনে ঝিকিমিকি আলো দেখা গেল। মালগাড়ির গতি কমে আসছে। ঘন ঘন হুইসেল বাজাতে বাজাতে লাইনের পর লাইন পরিবর্তন করতে করতে ধীর গতিতে মালগাড়ি এগিয়ে চলল। লোকটা হঠাৎ ধর্মর করে উঠে দাঁড়িয়ে বলল, साहब क्या जंक्शन आ गया है? প্রফুল্ল জবাব দিল, ও হ্যাঁ, এই তো ঢুকছে। हमको हमको यही उतरना होगा साहब। धन्यवाद, आपने आपने बहुत मदद किया हमारा। লোকটা এক লাফ দিয়ে গাড়ি থেকে নেমে গেল। প্রফুল্ল হাঁ হাঁ করে উঠল। আরে আরে, পাগল নাকি? এভাবে কেউ চলন্ত ট্রেন থেকে নামে? আশ্চর্য। কাকে বলা? লোকটা অদৃশ্য হয়ে গিয়েছে অন্ধকারে। বোধহয় ভেবেছে গার্ড সাহেব তাকে রেল পুলিশের হাতে তুলে দেবে। হঠাৎই প্রফুল্লর চোখে পড়ল লাশের কোলের কাছে লোকটার পোঁটলাটা পড়ে আছে। হা কপাল! তাড়াহুড়োর চোটে নিজের পোঁটলা ফেলেই পালিয়েছে হতভাগাটা। গাড়ি জংশনে থামতেই জিআরপি 3 জন কনস্টেবল আর রেলের 2 জন জমাদার এসে হাজির হলো ব্রেক ভ্যানের সামনে। জমাদাররা লাশ নামিয়ে দিয়ে চলে গেল। একজন কনস্টেবল পোঁটলাটা হাতে তুলে নিতেই প্রফুল্ল বলে উঠল, ও কনস্টেবল ভাই, ওটা লাশের সাথে আসেনি। তবে প্রফুল্ল সব কথা খুলে বলল কনস্টেবলকে। কাজটা বেআইনি হয়েছে ঠিকই, কিন্তু না বললে নবীন তার পোঁটলাটা ফেরত পাবে না। সব শুনে কনস্টেবল বলল, বদমাশ লোক হতে পারে, সামান আপনার সামনেই খুলছি। পোঁটলা খোলা হলো। প্যাকেটে মোড়া নতুন একটা শাড়ি আর বাচ্চাদের পোশাক খান 2, প্লাস্টিকের খান কতক সস্তা খেলনা, একটা বটুয়া। বটুয়া খুলে কিছু টাকা পয়সা পাওয়া গেল, নবীনের সামান্য কিছু সঞ্চয়, আর পাওয়া গেল একটা আধার কার্ড। কনস্টেবল বলল, ঠিক আছে স্যার,
সামানের খোঁজে সে নিশ্চয়ই আসবে। আধার কার্ড পাওয়া গেছে যখন, চিন্তা নেই। আপনি স্টেশন মাস্টারের অফিসে গিয়ে রিপোর্ট করে গাড়ি ছেড়ে দিন। মিনিট 5 কেটেছে। স্টেশন মাস্টারের ঘর থেকে বেরিয়ে পায়ে পায়ে ব্রেক ভ্যানের দিকে এগোচ্ছিল প্রফুল্ল। কোথা থেকে ছুটতে ছুটতে সেই কনস্টেবল এসে হাজির। প্রফুল্লকে অবাক করে দিয়ে বিস্ফারিত চোখে চেয়ে সে বলল, আপনি বললেন সামান অন্য লোকের, এদিকে যে লাশ এসেছে সেই তো নবীন। আপনি স্যার একবার আসুন, প্রস্তাবটা মোটেই ভালো লাগলো না প্রফুল্লর। এতক্ষণ একটা মরা আগলে এতটা পথ এনেছে সে, ভেবেছিল ল্যাটা চুকে গিয়েছে। এখন বস্তা খুলে সেই মরা তাকে দেখতে হবে। লাশ নবীনের কি করে হয়? এই মাত্র জলজ্যান্ত লোকটা লাফিয়ে নেমে গিয়েছে গাড়ি থেকে। সে বলল, না না, তোমার কোথাও ভুল হচ্ছে। ও লাশ নবীনের হতেই পারে না, ও তো আমার সাথেই এলো। কনস্টেবল ছাড়ল না, বলল, আপনি একবার আইডেন্টিফাই করে যান এই লোকই গাড়িতে উঠেছিল কিনা। বুঝতেই পারছেন স্যার, সকালে বড় সাহেবের কাছে রিপোর্ট করতে হবে আমাকে। নাছোড় বান্দা কনস্টেবলের সাথে স্টেশনের একটা ছোট্ট ঘরে এসে ঢুকল প্রফুল্ল। জমাদারেরা বস্তার মুখ খুলে রেখেছিল। ঘরের আলো মৃত ব্যক্তির মুখে এসে পড়েছে। ও মুখে চোট আঘাতের কোনো চিহ্ন নেই। দেখেই চমকে উঠল প্রফুল্ল। কোনো সন্দেহ নেই, চাঁদের আলোয় এই মুখই সে দেখেছে একটু আগে। ওর সাথে কথাও বলেছে। ঠোঁটের ওপর ওই পাহাড়ে গোঁফটা ভীষণ পরিচিত ওর। একজন জমাদার লাশের ডান হাতটা বের করে দেখালো। উল্কিতে নবীন নামটা জলজল করছে। মাথায় হাত দিয়ে বসে পড়তে যাচ্ছিল প্রফুল্ল। ধরে টেনে তুলল কনস্টেবল, বলল, স্যার আমার মনে সন্দেহ হলো, তাই আপনাকে ডাকলাম। ভূতের পাল্লায় পড়েছিলেন আপনি। জরু আর বাচ্চাদের সামান পৌঁছে দেবার জন্য ও নিজেই এসেছিল। এই প্রথম প্রফুল্লর বুকটা ছ্যাঁত করে উঠল না। এই প্রথম ভয়ের ব্যাপার হলেও তার হাত পা ঠান্ডা হয়ে গেল না। সে যেন পরিষ্কার বুঝতে পারল সবকিছু। ট্রেনের ধাক্কায় নবীনের হাতের পোঁটলাটা ছিটকে পড়েছিল দূরে। যারা লাশ কুড়িয়েছে রাতের অন্ধকারে তাদের নজর এড়িয়ে গিয়েছিল। যেভাবেই হোক পোঁটলাটা লাশের সাথে জংশনে পৌঁছে দিতে চেয়েছিল নবীন। এই ছিল তার শেষ ইচ্ছে। অজান্তেই চোখের কোলে জল চলে এলো প্রফুল্লর। কিরকম একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। অবসাদে ভরে উঠেছে সমস্ত শরীর। কনস্টেবলের হাত দুটো ধরে মিনতি করে প্রফুল্ল বলল, বলছি ভাই, আমার একটা অনুরোধ রাখবে? নবীন বলেছিল ওর ঝুপড়ি এই জংশনের কাছেই। তুমি একটু ওর বইয়ের কাছে ওর এই জিনিসগুলো দায়িত্ব নিয়ে একটু পৌঁছে দিও।